হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অধীর আগ্রহে গতকাল পশ্চিমবঙ্গের যে অস্থির অবস্থা ছিল, যে বনধের পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, তার মধ্যেও সবাই আমরা যে যার নিজস্ব কর্মস্থলে পৌঁছেছি। সে যে কোনোভাবেই হোক, কেউ আগের দিন আগে থেকে, কিংবা কেউ তার নিজস্ব মানে কি বলবো ওন এন্ডস থেকে তার নিজস্ব কর্মস্থলে গেছে। কিন্তু তাহলেও কিন্তু আমাদের পাখির চোখ ছিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে, যেটা আমি গতকাল ভিডিওতেও বলেছি যে এত কিছুর পরেও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে কী ঘটনাটা ঘটছে তার ওয়েবসাইটের দিকে আমরা চেয়েছিলাম। কারণ বারবারই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছিলাম, কেস তার কেস স্ট্যাটাস, কজ লিস্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখলাম, কারণ আমাদের প্রথমটা ছিল বিশ্বাস যে কজ লিস্টে 3 নম্বরে ছিল, যদিও 102টা এসএলপি এর সঙ্গে যুক্ত ছিল, 102 যুক্ত স্টেট গভর্নমেন্টের ওন এসএলপি এনে 103টা একসঙ্গে ট্যাগ ছিল। কিন্তু তাহলেও আমাদের বিশ্বাস ছিল যেহেতু কজ লিস্টে 3 নম্বরে আছে, তাহলে নিশ্চয়ই একটা শুনানি হবেই। কারণ 60-70 নম্বরে থাকলে সাধারণত সময় শেষ হয়ে যায়। সেই অর্থে সুপ্রিম কোর্টের 3 নম্বরে আছে মানে অবশ্যই এটা আলোচিত হবে। কিন্তু দেখলাম সমস্ত যখন মামলা বিভিন্ন কোর্টে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোর্টে, প্রত্যেকটা কোর্টে যখন আমরা চেক করলাম, সেখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল সমস্ত কেস পরপর কনজিকিউটিভ ওয়েতে শুনানি হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র এই চিফ জাস্টিস জে বি পার্ডিওয়ালা এবং মাননীয় আর যে ছিলেন 3 নম্বর যিনি ছিলেন জাজ পঙ্কজ কুমার মিশ্রা, তো এই পঙ্কজ কুমার মিশ্রা, জে বি পার্ডিওয়ালা এবং চিফ জাস্টিসের যে বেঞ্চ, সে বেঞ্চে কিন্তু 3 নম্বর মামলাটা কিছুতেই উঠছে না। তো আমরা কী ব্যাপারটা স্বাভাবিক এরকম হচ্ছে কেন, যখন আমরা বুঝতে পারলাম যেটা অতি এমার্জেন্সি আরবিট্রেশন মামলা চলছিল সাংবিধানিক বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চ। আমরা জানি ভারতীয় সংবিধানে লেখা আছে যে কনস্টিটিউশনাল বেঞ্চ সবার আগে। তাই যদি কোনো মামলা কনস্টিটিউশনাল বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চে উঠে, সেই দিন অন্য কোনো মামলা শোনার যদি সময় নাও হয়, সেটা কিন্তু সংবিধান স্বীকৃত। তার জন্যই এমার্জেন্সি আরবিট্রেশন মামলা নিয়ে সারাদিন ব্যস্ত ছিলেন। ইভিন চিফ জাস্টিস জে বি পার্ডিওয়ালা এবং পঙ্কজ কুমার মিশ্র এও বলেছেন যে আজকেও তারা কিন্তু এই ব্যাপার নিয়ে শুনবেন, মানে সেই এমার্জেন্সি আরবিট্রেশন শেষ হয়নি এখনও, আজকেও সেটা শুনানি করতে হবে। তো এখানে আমাদের নানা রকম মনে সন্দেহের দানা বাঁধছে। আমি এর আগে বারবার ভিডিওতে বলেছিলাম যে এই মামলাটা কিন্তু ডিএ মামলার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। তখন আমার এই ভিডিওতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন, আপনি কি জানেন, তুই কি জানিস, তুমি কি সুপ্রিম কোর্টে জানো নাকি, ইত্যাদি ইত্যাদি, তোমার কোনো জ্ঞান নেই, আইডিয়া নেই, অমুক তুমুক মিথ্যা কথা বলছো। কিন্তু আমার কথাটাই কিন্তু আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে। ডিএ মামলার সময় ওখানে ছিলেন অভিষেক মনু সিংভিজি, কিন্তু মানলাম এই এসএসসি 2016 মামলাতে অভিষেক মনু সিংভিজি নাই, আমি মানলাম। কিন্তু কোনো না কোনো এক অশুভ শক্তি হোক বা শুভ শক্তি হোক, এই মামলাটাকে কিন্তু শুনানি করতে দিচ্ছে না। যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি, যখন প্রথম 6ই অগাস্ট মামলাটা উঠল, লাঞ্চের আগে একটা ঘটনা ঘটল, লাঞ্চের পরে একটা ঘটনা ঘটল। লাঞ্চের আগে বলা হলো, চিফ জাস্টিস নিজে বললেন যে এটা নিয়ে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, এটা একটা সেন্সিটিভ ব্যাপার, এটা মোস্ট কমপ্লিকেটেড ব্যাপার, এটাকে নিয়ে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন আসে। এখানে দেখুন, ওই একই কথা এক্সটেন্সিভ হিয়ারিং ডি মামলার সময় কিন্তু বলেছিলেন অভিষেক মনু সিংভিজি। অর্থাৎ আইনজীবী যে কথাটা বলেছিলেন যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন, এখানে কিন্তু কোনো আইনজীবী বলেননি, কোনো রেসপন্ডেন্ট বলেননি, কোনো এসএলপি অ্যাপ্লিক্যান্ট বলেননি যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন হয়। কিন্তু চিফ জাস্টিস নিজে বলছেন যে এই মামলাটার এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন আছে, তাই আমি পরপর কনজিকিউটিভ 2 days এটাকে নিয়ে শুনানির প্রয়োজন আছে। অর্থাৎ 48 ঘন্টা এটাকে নিয়ে এক টানা শুনানির প্রয়োজন আছে। ভালো কথা, নিঃসন্দেহে একটা ভালো ইনিশিয়েটিভ বলা চলে
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেখানে দেখলাম 13ই অগাস্ট, তার 7 দিন পরে একই সময় ডেট ফিক্সড হলো। কিন্তু দেখলাম কোনো একটা অজানা কারণে 10ই অগাস্ট ঠিক বিকেলের পর থেকে ওয়েবসাইট থেকে এই মামলাটাই উঠে গেল। অর্থাৎ এই যে 9586 এই মামলাটা, এই কেস নাম্বারটাই উঠে গেল, আমরা আর খুঁজে পেলাম না। অর্থাৎ এখান থেকে ডিলিট করে দেওয়া হলো। কেন ডিলিট হলো, কী কারণে ডিলিট হলো, সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। কারণ ডিলিট হওয়ার তো আর একটা সুপ্রিম কোর্টের মামলা ডিলিট হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, তাকে কারণ মেনশন করতে হবে। যদি কোনো রেসপন্ডেন্ট মারা গেছে, তাই তার হয়ে কে শুনানি করবে, তার জন্য ডিলিট হয়ে যায়। 4 দিন 5 দিন পরে ওটা আবার আপডেট হয়। যদি কোনো বিচারক নিজে থেকে বলেন যে ভাই আমি এই মামলা শুনবো না, আমার সমস্যা আছে, এখানে পার্সিয়ালিটি হতে পারে, তাই আমি মামলা থেকে সরে যাচ্ছি, তাই এটাকে আবার শুনানি চেঞ্জ হতে পারে, তখন এটা ডিলিট হয়ে আবার পরে আপডেট হবে। কিংবা কোনো জাস্টিসে যদি সুপার অ্যানুয়েশন পিরিয়ড এসে যায়, রিটায়ারমেন্টের সময় এসে গেছে, তাই তিনি এই মামলাটা ডিলিট হয়ে পরে আপডেট হবে। বা কোনো জাস্টিস মারা গেছেন, তাহলেও কিন্তু ডিলিট হয়ে পরে আবার আপডেট হবে। কিন্তু দেখলাম যে 10ই আগস্ট কোনো কিছু ঘটনা ঘটলো না, হঠাৎ ডিলিট হয়ে গেল। এবং 13ই আগস্ট হলো না, ডেটটা প্রথমে করে দেওয়া হলো সেপ্টেম্বর মাসে, ডেট হয়ে গেল 18ই সেপ্টেম্বর। হঠাৎ আবার দেখলাম যে সেপ্টেম্বরে 18 থেকে ডেটটা হয়ে গেল 28শে অগাস্ট। কোন মন্ত্র বলে, কী ব্যাপার, সেটা কিন্তু আমরা জানতে পারলাম না। অনেকে বলছেন যে নবান্ন অভিযান থেকে চোখ ঘোরানোর জন্য এরকম করা হয়েছে, কিন্তু কখনই এটা আমরা বিশ্বাস করি না। কারণ সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সে কখনো একটা রাজ্যের উপর নির্ভর করে না। যাই হোক, তারপরে ডেট হলো 28শে অগাস্ট, গতকাল ছিল 28শে অগাস্ট। সেখানেও কিন্তু মানে যে জিনিসটার জন্য আমরা 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি অধীর আগ্রহে তাদের ভাগ্য ঝুলে আছে, যেহেতু সেট অ্যাসাইড পুরো প্যানেলটাকে মানে করে দেওয়া হয়েছে, সেরকম একটা এমার্জেন্সি মামলাও যদি সুপ্রিম কোর্টে এমার্জেন্সি না পায়, সেখানে এমার্জেন্সি কে পেল না, কনস্টিটিউশনাল বেঞ্চে একটা আর এমার্জেন্সি আরবিট্রেশন। তার ফলে এর ফলে আমরা কি বলতে পারি আমার জানা নেই। যে কথাটা আমি বলেছিলাম আগে, যে আস্তে আস্তে একটা ডিএ মামলার দিকে এগোচ্ছে, হিমঘরের দিকে এগোচ্ছে, সেটাকে আমি আবারও রিপিট করতে বাধ্য করছি। আমি জানি না সুপ্রিম কোর্টের প্রতি আমার সম্মান, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, অবশ্যই বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, কিন্তু তবুও এই ঘটনাগুলো কিন্তু আমাদের নানা রকম বিরূপ প্রতিক্রিয়া করছে। অবশ্যই এর পরবর্তী কী হলো আপডেট আমি চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।